সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে জোরালোভাবে দাবি করেছেন যে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকরা তারা কেউ ভোট দেবেন না বা ভোট কেন্দ্রে যাবেন না কিংবা ভোট বর্জন করবেন। এবং এই ভোট বর্জনের মাধ্যমে আসলে তিনি যেটা করতে চান বা বোঝাতে চান যে আমার কাছে যেটা মনে হয় যে এই যদি ভোট কেন্দ্রে যদি আসলেই না যায়, এই আমরা ধরে নিচ্ছি 1 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তারা কেউ ভোট কেন্দ্রে গেল না, তারা কেউ ভোট দিবে না, তাহলে আপাতত দৃষ্টিতে মনে হতেই পারে যে তাহলে এই ভোট হয়তোবা গ্রহণযোগ্যতা পাবে না। বা একটা এত বড় একটা দল যদি আসলে নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আন্তর্জাতিক যে রাজনীতি আছে বা আন্তর্জাতিক যে অন্যান্য দেশগুলোর যাদের সমর্থনের ব্যাপার আছে বা যারা এই নির্বাচনকে যারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে তারা হয়তোবা এটাকে বৈধতা দেবে না। যদি এত সংখ্যক মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আদৌ কি নির্বাচন বৈধ হবেন? যদি এই নির্বাচন বৈধ না হয় তাহলে নির্বাচনের মাধ্যমে যে দল আসলে সরকার গঠন করবে তারা কতটুকু বৈধতা পাবে বলে মনে হয়? আলোচনার বিষয় হচ্ছে এটাই। ঠিক আছে, শেখ হাসিনা তার মতন করে তিনি তার নেতাকর্মীকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, বহির্বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছেন বা একটা আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি করার তিনি চেষ্টা করছেন যে আওয়ামী লীগ যদি এই দেশে বাংলাদেশে যে অংশগ্রহণ না করে নির্বাচনে তাহলে এই নির্বাচনটাই আসলে গ্রহণযোগ্যতা পাবে না। সো এটা কিন্তু একটা চাপও বলা যেতে পারে, আন্তর্জাতিকভাবে একটা চাপ তৈরি করা বাংলাদেশের উপরে। কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে ঘুরে তাকাই যে এই শেখ হাসিনা কিংবা এই পতিত সরকার আওয়ামী লীগ তারা যখন আমরা যদি একটু 2008 সালের নির্বাচন, 2008 সাল, 14 সাল, 18 সাল এবং 2024 সালে যদি একটু নির্বাচনগুলো একটু পিছনে ঘুরে তাকাই তাহলে আসলে চিত্রটা আমরা কি দেখতে পাই? 2008 সালের নির্বাচন তো সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে আসলে তারা এই কাজটি করেছে। নির্বাচনের ক্ষেত্রে তারা মাঠ পর্যায়ে ছিল এবং সেই সময় প্রায় 87% কিন্তু ভোট পড়েছিল। সো আমি এইটা তুলনা করার জন্য এই সংখ্যাটা বলছি। 2014 তে যদি আসি আমরা এবং 2008 এ কিন্তু বিএনপির ভরাডুবি হয়েছিল। এখন বোঝা যায় বা জানা যায় এটা ছিল সম্পূর্ণ রয়ের একটা পরিকল্পনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করার জন্য যত ধরনের মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার দরকার ছিল তারা সবই তারা করেছিল আরকি সেই মুহূর্তে। এরপরে 2014 সালের কথা যদি আমরা চিন্তা করি, 2014 সালে কিন্তু জামাত বিএনপি নির্বাচন বয়কট করে এবং তখন সেই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আওয়ামী লীগ সরকার সরকারে থাকাকালীন অবস্থায় নির্বাচন করেছে, 40% ভোট পড়েছিল। সো 2014 সালে বিএনপি জামাত অংশগ্রহণ না করার পরে যদি আহ, আ- নির্বাচন হয় এবং 153, আপনাদের সবার মনে আছে 153টা আসনে কিন্তু কোনো ভোটই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সংসদে গেছে। তো 193টি সংসদীয় আসনে নির্বাচন হয়নি, 40% ভোট পড়েছে। সেই নির্বাচন যদি গ্রহণযোগ্যতা পায়, সেই নির্বাচনে যদি সরকার গঠন করে আওয়ামী লীগ এবং 5 বছর যদি সরকার চালায়, তাহলে এখন এসে তাদের এই মানে হুমকি ধুমকি আসলে কতটা কাজে দিবে? আমরা যদি 2018 সালের কথা যদি চিন্তা করি, 2018 সালে কিন্তু আবার বিএনপি অংশগ্রহণ করেছিল, তারা 6টা সিটও পেয়েছিল আর কি। কিন্তু সেবার অবশ্য নির্বাচনে দেখা হচ্ছে প্রায় 80% ভোট পড়েছে। কিন্তু এখানেও কথা আছে, এটা সম্পূর্ণ রাতেই ভোট হয়ে গেছিল, ম্যাক্সিমাম জায়গাতে রাতেই ভোট হচ্ছে ব্যালট সিল মেরে কিন্তু বাক্সে ফেলা হয়েছিল 50%-এর মতন। তো পরের দিন লোক দেখানো ভোট যেটা হয় সেটাই। এবং 2024 সালে যে নির্বাচনটা হয়েছে সেটা আমরা সবাই দেখেছি, খুব বেশি দিন আগেকার ঘটনা তো না, এই যে 2024 সালের প্রথমের দিকের ঘটনা, ডামি নির্বাচন, যে নিজেদের আওয়ামী লীগের প্রার্থীর সাথেও যেন ডামি প্রার্থী দেওয়া হয় এবং স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু এই কথা বলেছিলেন। এবং 2024-এও জামাত বিএনপি তারা নির্বাচনে আসেনি, 2018-তেও তারা 2018-তে এসেছিল কিন্তু 2024-এ তারা আসেনি। এখন 2024-এ কিন্তু ভোটের সংখ্যা শতাংশ কিন্তু 40-এর আশেপাশেই ছিল। তাহলে 2014, 2024 এই আমি ডামি নির্বাচন করেও যদি শেখ হাসিনা সরকার গঠন করে, তাহলে এবার আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আহ, অন্য কোনো রাজনৈতিক দলেদের যদি পরোক্ষ হোক বা তাদের অংশগ্রহণ যদি নির্বাচন হয় তাহলে তারা যদি সরকার গঠন করে তাহলে সমস্যাটা কোথায়?
তো তারাও তো 40% ভোটের মাধ্যমে তারা সংসদে গেছে। তারা ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে কোনো ভোটই দিতে হয়নি। এরকম ১৫৩ জন তারা সংসদে গেছেন। তাহলে এখন আসলে কোনো একটা মানে কোনো কারণ আছে কি যে এই নির্বাচন বৈধতা পাবে না আওয়ামী লীগ ছাড়া? এর আগে এই ধরনের ইতিহাস তো বাংলাদেশে আছে। তো বাংলাদেশে যেহেতু ইতিহাস আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সামনেও এটা পুনরাবৃত্তি হবে। আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে অন্যদেরকে নির্বাচন করতে দেয়নি, এই সরকারও এসে সেটাই করছে। তারা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তার মানে তাদের আসলে এই নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি সুযোগ না থাকে তাহলে কি আ সাধারণ মানুষ আসলে কি করবে? আওয়ামী লীগের যারা সমর্থক যারা আছে, ধরে নিচ্ছি ১ কোটি মানুষ সমর্থক, তারা তো ভোট দিতে যেতে পারেন। হয়তোবা তারা যদি ভোট নাও দেয় তারপরেও কি এই নির্বাচন আম বৈধতা পাবে না? যদি ২০১৪, ২০২৪ এর নির্বাচন বৈধতা পায়, তাহলে এই নির্বাচন কেন বৈধতা পাবে না? নিঃসন্দেহে পাবে আমার ধারণা। তবে এটা একটা আন্তর্জাতিকভাবে একটা চাপ তৈরি করা শেখ হাসিনা যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা নির্বাচন করতে পারছে না। একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই বাংলাদেশের এই নির্বাচন কোনো অবস্থাতে বৈধতা পেতে পারে না। এবং যারা সরকার গঠন করছে তারাও বৈধ সরকার না। তো সেদিক থেকে তারা একটা জোরালো ভূমিকা তুলতে পারে আওয়ামী লীগ এবং কারণ শেখ হাসিনা তো আসলে নরেন্দ্র মোদির সাথেই থাকেন। সরি মানে নরেন্দ্র মোদি দেশে আছেন। ইন্ডিয়ার একটা প্রত্যক্ষ সমর্থন তার প্রতি আছে। আদারওয়াইজ বাংলাদেশে একটা পুরো সংসদ এখন আ উম পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অবস্থান করে। পুরো সংসদ বলতে পারেন আপনারা আরকি, হ্যাঁ? প্রত্যেকটা এমপি মিনিস্টার থেকে শুরু করে প্রধানমন্ত্রী তখন ভারতে আছেন। যদিও ২০১৪-১৮ সালের বা ২০২৪ সালের নির্বাচন যেভাবে হোক না কেন আমি-ডামি ৪০% ভোটার দিয়ে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে গিয়ে যে তারা আসলে সরকার গঠন করেছেন এবং সেই সরকার বৈধতার পেছনে কিন্তু ইন্ডিয়ার একটা পরোক্ষ ভূমিকা ছিল। আন্তর্জাতিকভাবে তারা এই বৈধতা আনার চেষ্টা করেছেন এবং এনেছেন এবং আল্টিমেটলি ২০২৪ সালেও কিন্তু তারা সরকার গঠন করে স্বপ্ন দেখছিলেন যে শেখ হাসিনা যতদিন বাঁচবেন ততদিন আওয়ামী লীগই থাকবে এবং আমরাও সাধারণ মানুষ হয়তোবা সেটাই ধরে নিয়েছিলাম যে শেখ হাসিনা আমৃত্যু এই সরকার থাকবে ২০৪১ না ৪২ সাল পর্যন্ত তাদের একটা ভিশন ছিল। অনেকে তো বলছিলেন যে শেখ হাসিনা আমৃত্যু পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে যাক। কিন্তু সেখানে আসলে এই যে যে গণহত্যা হলো কিংবা যে আ বিপ্লব হলো আরকি বাংলাদেশে, এইটা একদম আল্লাহ করিয়েছে। এটা সাধারণ মানুষ উছিলা মাত্র। মানে তাদেরকে করানো হয়েছে কিন্তু এটা আল্লাহ ছাড়া অন্য কেউ এইটা লিড করেনি আমার ধারণা। হ্যাঁ? কারণ তিনি এমনভাবে শেখ হাসিনা এমনভাবে গোটা বাংলাদেশকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিলেন, সেইখান থেকে তাকে এই জায়গা থেকে সরানো, এইটা মানুষের পক্ষে সম্ভব ছিল বলে আমার মনে হয় না। সো এইটা আমার মনে হয় যে স্বয়ং আল্লাহই চায়নি সে আর কন্টিনিউ করুক। এখন সামনের দিনগুলোতে আ নির্বাচনে কি হবে আরকি? আমার ধারণা শেখ হাসিনা আসবে না। শেখ হাসিনা নাই। আর শেখ হাসিনা যেভাবে তার অনলাইন এক্টিভিটি দিয়ে গোটা বাংলাদেশকে এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রচার করার চেষ্টা করছেন। বাংলাদেশের এক শ্রেণী মানুষ আছেন শিক্ষিত, সুশীল, বুদ্ধিজীবী আ বা তারা থিংক ট্যাঙ্কার। তারা সবাই এখন আ বোঝানোর চেষ্টা করছেন বা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছেন যে না আমাদের ইনক্লুসিভ নির্বাচন দরকার। কিন্তু তারা এমন একটা ভাব করছেন যেন বাংলাদেশে ২০২৪ সালে কিছুই হয়নি। যা হয়েছে সম্পূর্ণ জঙ্গি হামলা হয়েছে। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এবং বাংলাদেশের যে মাইনরিটি যারা আছেন তারা হচ্ছে আ থাকতে পারছেন না। তাদের উপর নির্যাতন জুলুম করা হচ্ছে। এটা কিন্তু ব্যাপকভাবে সারা বিশ্বে প্রচার করা হচ্ছে। বাংলাদেশে আল্টিমেটলি এগুলো কিছুই হচ্ছে না। ইভেন নিজুম মজুমদার এই যে আ ইউএন যে রিপোর্টটা করেছিল মানবাধিকার কমিশন বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, এই রিপোর্টে কিন্তু আসলে শেখ হাসিনার কফিনে একটা পেরেক মারা হয়েছে এবং আরেকটা পেরেক মারা হবে সেটা হলো এই যে আইসিটি কোর্টে যে রায়টা আসবে খুব রিসেন্টলি, এই রায়েও কিন্তু আসলে ধরেই নেওয়া যায় যে শেখ হাসিনার রাজনীতির কেরিয়ার এখানেই ফুল স্টপ। কারণ বাংলাদেশে যদি তাকে আসতে হয়, আইসিটির যদি রায় হয়ে যায় ইউএন এর হচ্ছে আপনার আ রিপোর্ট এবং বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছে এই লোকের সাথে যেভাবে সারা বিশ্বের যে নেটওয়ার্ক, তো তাতে মনে হয় না যে শেখ হাসিনা আসলে আল্টিমেটলি পেরে উঠবেন। এবং যদি বাংলাদেশে যদি আসতে হয় তিনি বড়, বড় কথা বলছেন, বড়, বড় কথা তিনি বলতেই থাকবেন। তিনি যে সারা জীবন বেঁচে থাকবেন জমের ঘর তো আর তিনি বেঁধে আসেননি যে তিনি সারা জীবন বেঁচে থাকবেন। তো তার আয়ু শেষ হয়ে গেলে হয়তোবা আওয়ামী লীগ হয়ে যাবে অনলাইন একটি অ্যাক্টিভিস্ট দল আরকি। হোয়াটএভার যাই হোক সেটা ভবিষ্যতের কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা মাঝখানে ভাবছিলাম তিনি হয়তোবা আ খুব তেমন কোনো খেলোয়াড় না। কিন্তু তিনি যে গভীর জলের মাছ, তিনিও যে পাকা খেলোয়াড় সেটা তিনি আইসিটির এই গুম খুনের কমিশনের যে মামলাটা সেই মামলায় ১৫ জন সেনাবাহিনীর অফিসারকে তিনি আইনের আওতায় আনছেন এবং গোটা এটা কিন্তু সেনাবাহিনী এবং বাংলাদেশের বর্তমান সরকার একটা মুখোমুখি অবস্থান
দাঁড়িয়ে গেছিল। কিন্তু সেখানে তখন যিনি এই কাজটা করতে পেরেছেন, তিনি যে আসলে আ কাঁচা খেলোয়াড় এটার বলার অপেক্ষায় রাখেন এবং তিনি যখন যাবেন আমার ধারণা, তিনি তার আইনগত বন্দোবস্ত পাকাপোক্ত করেই যাবেন এবং আওয়ামী লীগ যেন বাংলাদেশে আর ফিরে না আসতে পারে, তারও তিনি ব্যবস্থা করে যাবেন বলে আমার ধারণা এবং কয়েকদিন আগে লেখা দেখছিলাম যে সামনে ইউনাইটেড নেশনের মহাসচিবের পদ পরিবর্তন হবে মানে তার মেয়াদ শেষ হবে এবং সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখলাম কোনোভাবে আরকি। তো তিনি যদি আবার এখান থেকে সেখানে চলে যায়, কারণ এখানে তিনি এখন চাইবেন একটা সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে তিনি আ সরকারের হাতে আ ক্ষমতা দিয়ে চলে যাওয়া মানে এটা কিন্তু আপনার একটা সাকসেস। সো এই সাকসেসটা যদি কোনোভাবে অ্যাচিভ করা যায় তাহলে কিন্তু আর সত্যি তিনি যদি আ ইউএন এর যদি মহাসচিব হয়েই যান তাহলে কিন্তু পুরো খেলাটাই চেঞ্জ হয়ে যাবে। পুরো খেলাটাই চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের বলেন আর আন্তর্জাতিক রাজনীতির ময়দানের কথাই বলেন না কেন? সো আগামীতে এই শেখ হাসিনা যে বয়ান তুলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট না দিলে দেশের নির্বাচনের বৈধতাই পাবে না বা সরকার যারা গঠন করবে তারা বৈধতা পাবে না। ব্যাপারটা আমার কাছে মনে হয় না যে এইরকম। নির্বাচন হবে বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, যে আসুক তারা সরকার গঠন করবে। তবে বিএনপিকে নিয়ে কোনো ভরসা নাই। বিএনপির একটা দল চাইবে যে গণতন্ত্রের নাম করে তারা আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। যদি সত্যি তাই নিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ ব্যাপারটা একেবারে ভালো চোখে দেখবে না। কারণ এই যে ১৫০০ মানুষ হত্যা হলো বাংলাদেশে, ২৫,০০০ মানুষ যে পঙ্গুত্ব বরণ করলো, এদের মূল্যটা কোথায়? বিএনপি যদি এদের মূল্যায়ন না করে যদি আওয়ামী লীগকে দেশে যদি রাজনীতি করার সুযোগটা দেয়, তাহলে তারাও সবথেকে বড় ভুল করবে বলে মনে হয়। কারণ ২০১৪, ২০১৮ সালের বাংলাদেশ আর ২০২৪-২৫ এর বাংলাদেশ কিন্তু মোটেই এক না। মানুষকে আপনারা রাজনীতিবিদরা যতটা বোকা মনে করেন, এখন আর অতটা বোকা না। মানুষ এখন অবাধ তথ্য প্রবাহের যুগে বসবাস করে। মানুষের কাছে এখন সকল দৃশ্য মানে লাইফ টাইম তারা দেখতে পায় আরকি, হ্যাঁ? আ যেখানে সবকিছু হাতের মুঠায় দেখতে পাওয়া যায়, যেখানে সবকিছু আর্কাইভ হয়, যেখানে সবকিছু ডিজিটাল মাধ্যমে সবাই সবকিছু বুঝতে পারে দিনের আলোর মতন, সেখানে আপনি চাইলেই যেকোনো নাটক, ড্রামা করার সুযোগ আছে বলে মনে হয় না। সো বিএনপিরও ভাবার সময় আছে। বিএনপি যদি সত্যি আওয়ামী লীগকে যদি বাংলাদেশে আবার পুনর্বাসনের চেষ্টা করে, বিএনপিও কেউ হয়তোবা বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে। এবং আল্টিমেটলি বাংলাদেশে বিএনপির আম যে গ্রহণযোগ্যতা সেটা অনেকটাই কমে গেছে। শুধুমাত্র তাদের চাঁদাবাজির জন্য আরকি। এখন দেখার সময় সামনে যে কতটা সুষ্ঠু অবাধভাবে নির্বাচনটা হয়, কারা সরকার গঠন করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনৈতিকভাবে হোক, আইনগতভাবে হোক নিজের নিরাপত্তা কতটা বিধান করে তিনি তার নিজের জায়গায় ফিরে যেতে পারেন।